আরুষ আর দরজা ধাক্কালো না, চুপচাপ প্রস্থান করলো নিজের কাজে। তুর্য মিনিট 10-এর মধ্যে ফ্রেশ হয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। আরুষকে এদিকে কাজে রেখে সকালের নাস্তা না করেই চটজলদি বেরিয়ে পড়লো পৃথার কলেজের উদ্দেশ্যে। যদি ভাগ্যের জোরে বউয়ের দেখাটা আজ সে পেয়ে যায়। এমনিতেই কয়েকটা দিন ঢাকায় কাটাতে হবে, বিধায় বউকে খোঁজা হবে না। বউকে খুঁজে না পেয়েই এই যে কয়েকটা দিনের জন্য আবার ঢাকায় যাচ্ছে, এতে কি নিদারুণ যন্ত্রণার শিকার হচ্ছে। তা কি তার মুরগির বাচ্চা বউটা জানে? একদম জানে না। মেয়েটা তো এইটুকুই জানে না যে তার মতো এত সুন্দর হাঁসের বাচ্চার মতো একটা জামাই আছে। তুর্য পৃথার কলেজের সম্মুখে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। পৃথা আর রিদি আজ একই সাথে কলেজে আসছিল। শুভ্ররাঙা কলেজ ড্রেসে আবৃত মেয়েটার উজ্জ্বল শ্যামরাঙা নরম দেহখানা, মাথায় আবার শুভ্ররাঙা হিজাব বাঁধা। পৃথাদের কলেজ ড্রেসটা সম্পূর্ণ সাদা। মাঝে মাঝে পৃথার মনে হয় এই কলেজ ড্রেস নয়, বরং এটা বিধবা ড্রেস। তখন পৃথার খুব করে ইচ্ছে হয় কলেজ কর্তৃপক্ষকে জানাতে যে আপনারা দয়া করে আমাদের এই বিধবা পোশাকটা বাতিল করুন। বিয়ের আগেই কেন আমাদের জামাইগুলোকে মেরে বিধবা বিধবা অনুভূতি দিচ্ছেন? মনে মনে কথাগুলো বললেও মুখে কখনো এই কথা প্রকাশ করতে পারে না মেয়েটা, এত সাহস তার নেই। তাছাড়া এইসব কথা কলেজ কর্তৃপক্ষের নিকট বললে তার নিশ্চয়ই তাকে বেয়াদব ভাববে। রাস্তার ফুটপাত ধরে হেলে দুলে হাঁটতে হাঁটতে পৃথার হঠাৎ চোখ পড়লো তুর্যের পানে। ছেলেটা একটা কালো গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কপালে ওয়ান টাইপ একটা ব্যান্ডেজ ঝলঝল করছে। পৃথার স্মরণে এলো গতকাল তার ঢিল ছোড়ার কথা। মেয়েটার মনে অপরাধ বোধ জন্মালো, মায়া হলো তুর্যের জন্য। তবে পৃথার চিন্তার মধ্যেই হৈ হৈ করে উঠল হৃদি। তুর্যের দিকে আঙুল তাক করে বলল, এই এই লোকটা তো তোকে কাল খুঁজছিল, আমাদের কাছ থেকে তোর বাড়ির ঠিকানাও নিয়েছিল। পৃথা ভ্রু কুচকালো। এই লোকটা তো সেদিনে দুর্ঘটনার আগে কখনো দেখেছে বলে মনে হয় না, চিনেও না। তাহলে তাকে কেন খুঁজছিল? পৃথা কিঞ্চিত সময় নিল, ভাবলো। হঠাৎ তার মনে ভয়ের সঞ্চার হলো। আচ্ছা, কাল খারাপ ব্যবহার করেছে বলে লোকটা বাবার নিকট তার নামে নালিশ জানাতে তাকে খোঁজেনি তো? এই মুহূর্তে অপরিচিত একজন পুরুষের তাকে খোঁজার কারণ হিসাবে এছাড়া আর কোনো কারণ মস্তিষ্কে আসছে না। আর এর জন্য বোধহয় গতকাল তাদের বাড়ির সম্মুখেও দেখেছিল তুর্যকে। একটু আগে তুর্যের জন্য পৃথা জন্মানো মায়া ফুস করে উবে গেল। সাথে সাথে ক্রোধের পারদ তরতর করে বেড়ে গেল। লোকটা তাকে দুর্নীতি করে গাড়ি চাকা দিয়ে পিষে মারতে চেয়েছিল, তারপর দুঃখিত না বলে টাকার গরম দেখিয়েছিল বেশ। আবার কাল ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কত অপমানমূলক কথাও বলল। তার বেলায় কিছু না, সে কিনা একটু বলেছে, তার জন্য একদম বাবার কাছে নালিশ দিতে পর্যন্ত চলে গেছে। লোকটা যে সামান্য একটা কারণ নিয়ে এমন বাচ্চামে পরিচয় দিবে ভাবতেই পারিনি পৃথা। না, এখনো অবধি বাবা পর্যন্ত বিষয়টা যায়নি, আর যেতেও দেওয়া যাবে না। তার আগে ব্রিটিশ লোকটাকে শাসাতে হবে, নয়তো বাবার কানে একবার কথাগুলো গেলে বাবা আর আস্ত রাখবে না। পৃথা শক্ত ভঙ্গিতে হেঁটে গিয়ে দাঁড়ালো তুর্যের মুখ পানে, কিঞ্চিত ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি যে সামান্য একটা বিষয় নিয়ে এত দূর যাবেন আমি ভাবতেও পারিনি। তুর্য ভ্রু কুচকাল পৃথার কথায়, গাড়ির সাথে হেলান দিয়েই থমথমে কণ্ঠে বলল, মানে? হ্যাঁ, এখন তো বুঝতেই পারবেন না। বুঝতে পারবেন আমার বাড়িতে আমার নামে নালিশ দিতে যাওয়ার সময়। কি একটা ছোট ঘটনা, যেখানে বেশি অপরাধ আপনার, অথচ আপনি আমার বাবার নিকট আমার নামে নালিশ দিতে এত তৎপর। তুর্য কিঞ্চিত ভ্রু জোড়া আরো কিঞ্চিত হলো, চোখ ছোট ছোট করে সে প্রশ্ন করলো, আমি তোমার নামে তোমার বাবার নিকট কেন নালিশ জানাবো? আজও পৃথা কপাল কুচকালো, সরু দৃষ্টিতে তুর্যের পানে তাকিয়ে বলল, আপনি বলতে চাইছেন আপনি আমার বাবার কাছে আমার নামে নালিশ দেওয়ার ইচ্ছা পোষণ করছেন না? তুর্য নিজের দুহাত বগল দাবা করলো, নির্বিকার ভঙ্গিতে বলল, না, আমার অত অযথা সময় নেই যে তোমার মতো একটা অভদ্র বেয়াদব মেয়ের নামে তোমার বাবার নিকট নালিশ দিব। তুর্য প্রথমে বলার না কথাটাই পৃথা স্বস্তির নিঃশ্বাস ফেললেও পরের কথাগুলো কর্ণে পৌঁছাতে তেতে উঠল। ঝাঁঝালো কণ্ঠে বলল, এই ব্রিটিশ লোক, কি বললেন আপনি? আমি অভদ্র বেয়াদব? তাহলে আপনি তো বদ বাজি দুর্নীতিগ্রস্ত পোষ মানুষ। তুর্য চেতে গেল মুহূর্তে, দাঁতের দাঁত চেপে বলল, এক থাপ্পড়ে গাল লাল করে দিব বেয়াদব মেয়ে, মুখ সামলে কথা বলো, নয়তো তোমার মুখটাই আমি ভেঙে দিব।
পৃথা ভেঙচি কাটলো, মুখ বাঁকিয়ে বলল, ভেঙে দেখুন তো, একদম নারী নির্যাতনের মামলায় 14 বছরের জন্য জেলে পুরে দেব। আর তা অবশ্য আপনার ওই ইংরেজদের বড়লোকি জেল হবে না, হবে আমাদের বাঙালিয়ানা গরিব জেল। তুর্য হতভম্ব হলো। এইটুকু 5 আঙুলের মেয়ে কিনা তাকে জেলে পুরে দেওয়ার ভয় দেখাচ্ছে। এই মেয়ে কি জানে তার আসল পরিচয়? জানলে অবশ্যই জেল শব্দটা তার সম্মুখে উচ্চারণ করার দুঃসাহস দেখাতো না। তুর্য হিসিয়ে উঠল, পিঠার দিকে তেড়ে গিয়েও নিজেকে সংযত করলো। দাঁতে দাঁত চেপে বলল, আমাকে জেলের বই দেখাচ্ছ? তুমি জানো আমি কে? ইচ্ছে করলে তোমাকে। থামলো তুর্য। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। না, নিজের ক্রোধ কিছুতেই বাইরে আসতে দেওয়া যাবে না, তাহলেই ঝামেলা হয়ে যাবে। খুব সহজে তার স্বরূপ প্রকাশ পেলে চলবে না। তবে এখানে আর কিছুক্ষণ থাকলে এই বাদব মেয়ের তাড়নায় হয়তো নিজের খোলস ছাড়তে হবে। ক্রোধে ফোঁসফোঁস করতে করতে নিজের গাড়িতে উঠে বসলো তুর্য। দ্রুত গাড়ি স্টার্ট করে মুহূর্তেই সাই করে পৃথার দৃষ্টির সীমানায় বাইরে চলে গেল। পৃথাও ভেঙচি কাটলো, তাচ্ছিল্য করে বলল, আসছে কোন দেশের লাট সাহেব যেন, যত সব ইংরেজদের বংশধর। কথাটা বলতে বলতেই মেয়েটা ঢুকে গেল কলেজের ভিতরে। একটু পরে ক্লাস শুরু হবে তার। সূর্যের উজ্জ্বল রশ্মি, গরমে দিশেহারা প্রকৃতি, গাছের পাতাগুলো কেমন নেতিয়ে পড়েছে সূর্যের প্রখর তাপে। এই তীব্র তাপদাহকে মাথায় নিয়েই রাজশাহী টু ঢাকা মহাসড়কে সাই করে চলছে সূর্যের কালো রঙের গাড়িটা। তবে হঠাৎই আরুষ রাস্তা পরিবর্তন করলো। মহাসড়ক থেকে গাড়িটা নামিয়ে নিল এক জঙ্গলের রাস্তা ধরে। বেশ খানিকটা পথ পাড়ি দিয়েই গাড়ি এসে থামলো এক ঘন জঙ্গলে। আশেপাশে জনমানবের চিহ্নমাত্র নেই, শুধুমাত্র গাছে গাছে কিছু খেজুর শ্রেণীর প্রাণী এবং কীট পতঙ্গের সমাগম। তুর্য নেমে দাঁড়ালো গাড়ি থেকে। আশেপাশে একবার সজাগ দৃষ্টি বুলিয়ে পা বাড়ালো সম্মুখ পানে। কিঞ্চিত পথ পাড়ি দিতেই সম্মুখে দৃশ্যমান হলো পুরনো ভাঙাচোরা একটা বাড়ি। আরুষকে সাথে নিয়েই বাড়ির ভিতরে ঢুকলো তুর্য। দুজনে এসে থমকে দাঁড়ালো একটা শ্যাওলা পড়া স্যাঁতস্যাঁতে কক্ষের সম্মুখে। কক্ষের দরজায় বিশাল এক তালা ঝুলিয়ে পথ রোধ করে রাখা হয়েছে। তুর্য ভ্রু কুঁচকে তাকালো আরুষের পানে। আরুষ তাড়াহুড়ো করে শুরু করলো, দ্রুত পকেট থেকে চাবি বের করে খুললো তালাটা। তুর্য সময় ব্যয় করলো না, পুরোনো কাঠের দরজাটায় ক্যাচ ক্যাচ ধ্বনি তুলে ভিতরে ঢুকলো। খোলা দরজা থেকে আসা আলোয় আলোকিত হলো অন্ধকার রুমটা। সম্মুখে দৃশ্যপান হলো চেহারে হাত পা বাঁধা, মুখ বাঁধা অবস্থায় এক অর্ধবয়স্ক পুরুষকে। দুর্বল তার চাহনি, শরীরের পোশাকের অবস্থা বেহাল, মনে হচ্ছে কেউ ভীষণ নির্মমভাবে টেনে ইস্টে এখানে তুলেছে। তুর্য তেতে উঠল, গলা চড়িয়ে বলল, এটাকে চেয়ারের সাথে বেঁধেছিস কেন আম্মক? চেয়ার কি মাগনা পেয়েছিস? আমার টাকায় কেনা চেয়ারে কেন এই দূষিত লোকজনকে বসেছিস বেয়াদব? আরুষ হন্তদন্ত হয়ে ছুটে গেল চেয়ারটার নিকট। চেয়ার থেকে দ্রুত লোকটাকে খুলে ছুঁড়ে ফেললো নিচে। তুর্য বাঁকা হাসলো, হাঁটু মুড়ে বসলো লোকটার পাশে। হাত বাড়িয়ে একটানে খুলে নিল লোকটার মুখে লাগিয়ে রাখা এতক্ষণের কস্টিপটা। সাথে সাথে শোনা গেল লোকটার গগন বিদারী চিৎকারের ধরে। তুর্য খুব একটা পাত্তা দিল না সেদিকে। লোকটার পানে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, শাহিন মির্জা জাল টাকা, ট্রাক, ইয়াবা সহ আরও অনেক অবৈধ ব্যবসার সাথে জড়িত। স্ত্রী সবটা জানতে পারায় 3 বছর আগে স্ত্রীকেও খুন করেছিল। কথাটা বলেই ভ্রু কুঁচকেল তুর্য। ঘাড় বাঁকিয়ে আরুষের পানে তাকিয়ে বলল, আমারও কি এখন আমার বউকে মেরে দেওয়া উচিত আরস? বউটা না আমার নিকট দোয়ারা দিচ্ছে না, চালানোও কমাচ্ছে না। আরুষের কাছুমাছু মুখ পড়ল, আমতা আমতা করে বলল, পোকে মারলে আপনি বউ পাবেন কোথায় স্যার? তুর্য কপালে ভাঁজ পড়ল, ভাবুক ভঙ্গিতে বলল, তাও ঠিক। কথাটা শেষ করে তুর্য আবার তাকালো সম্মুখের অবহেলায় পড়ে থাকা সোহিন মির্জার পানে। নির্বিকার ভঙ্গিতে বলল, বউ না হয় তোর কালো দুনিয়া সম্পর্কে জেনে গিয়েছিল বলে মেরেছিলি, কিন্তু শ্বশুরও কেন মারলি? তোর শ্বশুরও কি আমার শ্বশুরের মতো রাজাকার ছিল নাকি? শাহিন মির্জা ভয়ার্ত দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, কম্পিত কণ্ঠে বলল, আপনি কে? তুর্য বাঁকা হাসলো। আরুষের পানে ইশারা করে শাহিন মির্জাকে বলল, ওই ছেলেটাকে চিনিস? ওর নাম আরশ শেখ।
আরুষ শেখ। নামটা কর্ণে পৌঁছাতেই কেঁপে উঠল শাহিন মির্জা। ভয়াতুর দৃষ্টিতে তাকালো আরুষের পানে, অস্পষ্ট কণ্ঠে বলল, আরুষ শেখ। সূর্য উঠে দাঁড়ালো, আরুষের পানে তাকিয়ে বলল, মুরগির বাচ্চার মতো বউটার জন্য কলিজাটা কেমন ছ্যাঁচ্ছেদ করছে আরস। আমি বরং গাড়িতে গিয়ে বসি একটু, কল্পনায় বউয়ের সাথে বাসরটা সারি, ততক্ষণে তুই এটার সেবা যত্ন কর। কথাটা বলেই সূর্য ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল কক্ষ থেকে। আরুষ ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে একবার, অতঃপর আবার তাকালো শাহিন মির্জার পানে। এতক্ষণের কাছুমাছু খোলস ছেড়ে বেরিয়ে এলো ছেলেটা। মুহূর্তেই আরুষের চোখে মুখে ফুটে উঠল ভয়ঙ্কর হিংস্রতা। কক্ষের এক কিনারায় রাখা মোটা রডগুলোর একটা রড হাতে তুলে নিল, বাঁকা হেসে বলল, ওয়েলকাম টু হেল বেব। নোরাকে তোমাকে স্বাগতম বেব।